আমাদের সৃজন গুরুজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাই। সিটেট পরীক্ষার বাংলা ভাষার ভাষাগত দক্ষতা যে টপিক, এই টপিক থেকে প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন আসে। টপিকটা খুব গুরুত্বপূর্ণ টপিক, তাই এই টপিকটা আজকে আমি আপনাদের সঙ্গে তার বেসিক আইডিয়া আমি আপনাদের দিতে চলেছি। সুতরাং আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই দেখতে থাকুন। আশা রাখছি আপনারা এই ক্লাসটি দেখার পর পুরো কনসেপ্ট আপনাদের একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন এবং পরবর্তী সময় আমরা এই চ্যানেলে প্রত্যেক দিন আমরা ক্লাস দেব। সুতরাং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। চলুন মূল ক্লাসে চলে যাই। সিটেট পরীক্ষায় ভাষাগত দক্ষতা বাংলা প্যাডাগজির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা সবাই জানি যে ভাষাগত দক্ষতা থেকে প্রিভিয়াস 12 বছরে অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় এসেছিল। 100+ কোয়েশন কিন্তু প্রিভিয়াস 12 বছরে এসেছিল। ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, পেপার 1, পেপার 2 সবগুলা মিলিয়ে। তো এই ভাষাগত দক্ষতা টপিক থেকে আমাদের পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 প্রত্যেকটাতে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা দেখতে থাকুন। আজকে আমি আপনাদের এই ভাষাগত দক্ষতার একটা বেসিক আইডিয়া বলতে পারেন, বেসিক আইডিয়া দিতে চলেছি। পরবর্তী সময় তার বিস্তারিত ক্লাস আরও আসবে। ঠিক আছে, চলুন আমরা এবার মূল ক্লাসে চলে যাই। এবারে আমরা আলোচনা করব ভাষাগত দক্ষতা। তো ভাষাগত দক্ষতার আমরা জানি 4 স্তম্ভ রয়েছে। কি কি আমরা আগে একবার দেখে নিই। ভাষাগত দক্ষতার কয়টা স্তম্ভ? 4টা স্তম্ভ। কি কি স্যার? 1 নম্বর হচ্ছে লিসেনিং, মানে শ্রবণ দক্ষতা। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যাকে কথন দক্ষতা বলি বা বক্তৃতা দক্ষতা বলা হয়। কথন দক্ষতা বা বক্তৃতা দক্ষতা মানে স্পিকিং। তারপর হচ্ছে রিডিং স্কিল বা পঠন দক্ষতা। তারপর হচ্ছে লিখন দক্ষতা বা রাইটিং স্কিল। আচ্ছা, এবার স্যার ভাষাগত দক্ষতাটা আসলে কি? ভাষা মানুষের ভাব, অনুভূতি, চিন্তা এবং অভিজ্ঞতা প্রকাশের একটা মাধ্যম। এই ভাষার মাধ্যমে আমরা কি করি? এই যে আমরা যে ভাষা মানে কি? আসলে মনের ভাব প্রকাশ করার মাধ্যমকেই তো ভাষা বলা হয়। তো এই ভাষার দ্বারা আমরা মানুষের মনের ভাব, আমাদের অনুভূতি, আমাদের চিন্তা এবং আমাদের অভিজ্ঞতা আমরা কি করতে পারি? একজন আরেকজনের সঙ্গে আমরা শেয়ার করতে পারি। যদি আমি ভাষায় কিছু কথা বলি, তাহলে আমার কথাটা অন্য কেউ একজন বুঝতে পারবে। যদি আমি ভাষায় কথা না বলি, তাহলে অন্য কেউ আমার কথাটা বুঝতে পারবে না। ক্লিয়ার? ভাষাকে সঠিকভাবে ব্যবহার করার ক্ষমতাকে ভাষাগত দক্ষতা বলা হয়। এই ভাষাগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আর এই সঠিকভাবে কি করে ব্যবহার করতে হয়, এই জানতে গেলে আমাদের শ্রবণ দক্ষতা, কথন দক্ষতা, পঠন দক্ষতা এবং লিখন দক্ষতা আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার? এবার আমরা ছোট ছোট করে আজকে সবগুলা একটু একটু করে দেখব। শ্রবণ দক্ষতাটা আসলে কি? আমরা আজকে ছোট ক্লাস দিচ্ছি, ডেমো ক্লাস। তো শ্রবণ দক্ষতাটা আসলে কি? এই শ্রবণ নিয়ে কিন্তু একটা ডিটেল ক্লাস থাকবে। পরবর্তী সময়ে আপনারা শ্রবণ নিয়ে একটা পুরো ক্লাস পাবেন। তাছাড়া কথন নিয়ে একটা পুরো সম্পূর্ণ বিস্তারিত 30 মিনিটসের আলোচনা থাকবে। পঠন নিয়ে আরেকটা 30 থেকে 40 মিনিটস থাকবে, MCQ সহ। লিখন দক্ষতা থেকেও আরেকটা ক্লাস থাকবে। আজকে আমরা ছোট্টভাবে একটু বেসিক ধারণাটা জানার চেষ্টা করি। শ্রবণ দক্ষতা মানে কি? শ্রবণ মানে লিসেনিং। আর শ্রবণ মানে জেনারেলি যদি বুঝি তাহলে কি স্যার? মানে কান দিয়ে যা শোনা হয় এটাকে শ্রবণ বলে, আমরা যেটা বুঝি। অন্যের কথা মনোযোগ সহকারে শুনে তার অর্থ, ভাব এবং উদ্দেশ্য বুঝতে পারার ক্ষমতা। এবার দেখুন, আমি কান দিয়ে অনেক কিছু শুনলাম, কেউ আমার সামনে অনেক কিছু কথা বলছে, আমি শুনতে যাচ্ছি। এবার তার কথাগুলো শুনে আমি যদি কিছু না বুঝি, তাহলে এটাকে শ্রবণ বলবো না। যদি আমি শুনে যদি সে কি বলছে এটা যদি আমি বুঝতে পারি, তাহলে এটাকেই বলা হবে কি? শ্রবণ বা লিসেনিং। অন্যের কথাগুলো মনোযোগ সহকারে শুনবো এবং সে কি বলেছে তার অর্থ, ভাব এবং উদ্দেশ্য আমাকে বুঝতে হবে। এই বুঝতে পারার ক্ষমতাটা যখনই আমার মধ্যে চলে আসবে, তখন বুঝতে হবে যে আমার শ্রবণ দক্ষতা এসে গেছে। এটি ভাষা শেখার প্রথম ধাপ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, শ্রবণ দক্ষতাটা ভাষাগত দক্ষতার কিংবা ভাষা শিখনের কত নম্বর ধাপ বা ড্যাশ ধাপ? এটা কারেক্ট অ্যান্সার হবে ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ। এটা কেন গুরুত্বপূর্ণ স্যার? দেখুন, আমরা যদি ভালো করে শুনতে পারি, ভালো করে শুনলে আমাদের উচ্চারণ শুদ্ধ হবে। আজকে কেউ একজন কিছু একটা বলছে কথা, তার কথাগুলো যদি আমি ভালো করে শুনি, তাহলে আমাকে কি করতে হবে? উচ্চারণটা শুদ্ধ হবে।
যদি ভালো করে শুনি, তো সে কি উচ্চারণ করছে যদি আমি খুব ভালো করে বুঝে যাই, তাহলে পরবর্তী সময় আমারও উচ্চারণটা কী হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এবং শব্দভাণ্ডার বৃদ্ধি হবে, কোন শব্দে কোন প্রয়োগ করব, কখন কোন শব্দ অ্যাড করব, এটা আমি যদি ভালো করে শুনি তাহলে বলতে পারবো, ঠিক আছে। এবং সঠিক অর্থ বোঝার ক্ষমতা তৈরি করব। এর মূল উদ্দেশ্য হলো বক্তব্য বুঝতে শেখা এবং মনোযোগ বৃদ্ধি করা। এর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে বক্তব্য বুঝতে শেখা এবং মনোযোগ তৈরি করা, ঠিক আছে না? যদি ভালো করে না শুনি তাহলে আমি তার কথাগুলো, সে যে কথাগুলো বলছে সেটা আমি শুনতে পাবো না। আমি তখনই শুনবো যখন কেউ বলবে। আর তার বলা কথা যদি আমি মনোযোগ সহকারে ভালো করে না শুনি, তাহলে আমি তার কী বলছে তার অর্থটা আবার আমি বুঝতে পারবো না। আমার সামনে কেউ যদি গালি দিয়ে চলে যায়, আমি যদি কিছু না বুঝি, তাহলে আমি তাকে কোনো রিয়াকশন দেবো না। সে কী বলে আমি বুঝলাম না, চলে গেলো, যাক, কোনো অসুবিধা নেই। আর যদি সে আমাকে গালি দেয়, আমি যদি বুঝেছি গালি দেয়, আমি সঙ্গে সঙ্গে কী করব, রিয়াকশন করব। দ্যাট ইজ ফান্ডা, তাই না? আচ্ছা, তো এটার মূল বৈশিষ্ট্য কী স্যার? শ্রবণ দক্ষতার মূল বৈশিষ্ট্য কী? 1 নম্বর হচ্ছে মনোযোগ। এই যে বললাম, মনোযোগ দিয়ে আমাকে শুনতে হবে। বক্তব্যের মূল ভাব অনুধাবন করা, যে সে যে এতক্ষণ বক্তৃতা দিল, তার বক্তৃতার মূল সে কী বুঝাতে চাইছে, তার এতক্ষণ বক্তৃতার পিছনে মূল কাহিনীটা আসলে কী, মূল অনুধাবনটা আসলে কী। শব্দ ও উচ্চারণ শনাক্তকরণ, কোন শব্দর কোন উচ্চারণ করেছে সেটাকে আমি খুব ভালো করে শনাক্তকরণ করতে হবে। কারণ পরবর্তী সময়ে আমি যখন বক্তৃতা দেব, দেখুন, একজন ভালো বক্তা হতে গেলে প্রথমে ভালো শ্রোতা হতে হয়, এটা মনে রাখবেন। আমি যদি ভালো বক্তা হতে চাই, তাহলে আমাকে প্রথমে ভালো শ্রোতা হতে হবে। মানে ভালো যদি আমি শুনতে পারি, শোনার দক্ষতা যদি আমার ভালো থাকে, তাহলে আমার বলার দক্ষতাও থাকবে। সে এইটার অনুশীলন পদ্ধতি কী করে করবো স্যার? অর্থাৎ ক্লাসরুমে আমি কীভাবে ছাত্রদেরকে সঙ্গে তার লিসেনিং স্কিল ডেভেলপ করতে সাহায্য করব? এটা আমি গল্প, কবিতা এবং সংবাদ শোনা। আমি তাকে গল্প শোনাতে পারি, কবিতা শোনাতে পারি, অথবা আমি তাকে কোনো সংবাদ শোনাতে পারি। তারপর 2 নম্বর হচ্ছে শিক্ষকের বক্তব্য শোনা, কিংবা শিক্ষক একটা ক্লাসরুমে বক্তৃতা দিচ্ছেন, ছাত্ররা বক্তব্যটা মনোযোগ সহকারে শুনছে, এটাও তো হতে পারে স্যার। অডিও ভিডিও উপকরণের ব্যবহার, আমি কি করতে পারি ক্লাসরুমে? অডিও বা ভিডিও আমি কি করতে পারি? অডিও ভিডিও উপকরণগুলো আমি ব্যবহার করতে পারি। প্রশ্নোত্তর কার্যক্রমে অংশগ্রহণ করা। এবার আমি তাকে কিছুটা গল্প বললাম। ধরে নিন আমি একটা ক্লাসে আছি স্যার, ধরে নিন আমি একটা ক্লাসে আছি, আর ক্লাসের মধ্যে আমি একটা ছাত্রদের একটা টপিক নিয়ে ক্লাস করলাম। তো টপিক নিয়ে ক্লাস করলাম, আমার ক্লাসে 5 জন ছাত্র আছে। তো তারা আমার কথাটা শুনলো কি শুনলো না, তারা আমার কথাটা ঠিকমতো বুঝতে পারলো কি না, ঠিকমতো শুনতে পারলো কি না, সেটা আমি কী করে বুঝবো? আমি একটা গল্প তাদের পড়ালাম, গল্পটাকে বোঝালাম, তারপর আমি গল্পের মধ্যখান থেকে ছোট ছোট 2-1টা প্রশ্ন আমি তাদের করলাম। আচ্ছা বলো তো, আমি এই যে গল্পটা বললাম, গল্পের মধ্যে যে কোনো একটা লাইন আপনি তাদের বলতে পারেন যে ওইটার মানে আসলে কী, যেটা আপনি অলরেডি এতক্ষণের মধ্যে আপনি অলরেডি ক্লাসে খুব ভালো করে বুঝিয়েছেন। এবার সে যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আপনি বুঝে যাবেন যে সে আপনার কথাগুলো ভালো করে শুনতে পেরেছে, তার শ্রবণ দক্ষতা বৃদ্ধি হয়েছে। দ্যাট ইজ কল্ড প্রশ্নোত্তর কার্যক্রমে অংশগ্রহণ, এটাকে বলা হয়। তারপর হচ্ছে বক্তৃতা দক্ষতা। বক্তৃতা দক্ষতাকে আমরা বলতে পারি কথন দক্ষতা। কথন দক্ষতা ইংলিশে যাকে বলা হবে স্পিকিং, ইংলিশে যাকে বলা হবে স্পিকিং স্কিল। কী বলা হবে? স্পিকিং স্কিল। আচ্ছা, কথা বলা, কথন মানে কি? কথন মানে হচ্ছে কথা বলা, ঠিক আছে? বক্তৃতা আর কথন মানে হচ্ছে কথা বলা। তো কথা বলা হচ্ছে কি নিজের ভাব, মতামত এবং অনুভূতি স্পষ্ট এবং সঠিকভাবে মুখে প্রকাশ করার ক্ষমতা। আমরা যে কথাটা বলি, এই কথাটা বলাকে কিন্তু কি বলা হয়? কথন দক্ষতা বলা হয়। আমরা যে কথা বলি, এই কথা বলাকে কিন্তু কথন দক্ষতা বলা হয়। যেমন আমাদের নিজের ভাব বলি, বা আমাদের মতামত বা আমাদের অনুভূতি স্পষ্ট এবং সঠিকভাবে যদি আমরা মুখে প্রকাশ করতে পারি, তো সেটাকে বলা হবে কি? বক্তৃতা দক্ষতা। আচ্ছা স্যার, বক্তৃতা দক্ষতাটা কেন অত গুরুত্বপূর্ণ? এতে যোগাযোগ সহজ হয়। আমি যদি খুব ভালো করে যদি তাদের আমি বুঝিয়ে দিতে পারি, তাহলে যদি আমি ভালোভাবে কথা বলতে পারি, তো যোগাযোগ সহজ হবে। সে আমার কথাটা বুঝবে, আমি তার কথাটা বুঝবো, তার সঙ্গে আমার যোগাযোগটা ভালো হবে, সামাজিক সম্পর্ক উন্নত করবে এবং নেতৃত্বের গুণ মানে লিডারশিপ কোয়ালিটি আমার মধ্যে বৃদ্ধি হবে যদি আমি ভালো করে কথা বলতে পারি। এর উদ্দেশ্য হলো আত্মবিশ্বাসের সঙ্গে সামাজিক যোগাযোগে দক্ষ হওয়া।
অর্থাৎ সোশ্যালি কানেক্ট হওয়া সবার সঙ্গে। যদি আমি সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে পারি, সবার সঙ্গে মিলেমিশে কথা বলতে পারি, তবে সমাজের সঙ্গে আমার একটা পরিচিতি হবে। আর যদি আমি কারোর সঙ্গে কথাই না বলি, তাহলে কি আমার সামাজিক বিকাশিত হবে? মোটেই হবে না। এটার মূল বৈশিষ্ট্য কী স্যার? আমি শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে, সাবলীলভাবে পড়তে হবে, মানে একটা ফ্লুয়েন্সি থাকতে হবে, আত্মবিশ্বাস, আমি যা বলছি ঠিক বলছি, সঠিক বলছি, এই আত্মবিশ্বাসটা থাকতে হবে। উপযুক্ত শব্দ ব্যবহার করতে হবে, কখন কোন শব্দটা লাগবে এটা গুলিয়ে মিললে চলবে না। সঠিক সময় সঠিক শব্দ আমাদের ব্যবহার করতে হবে, স্পষ্ট ভাব প্রকাশ করতে হবে। আমি যে কথাটা বলতে চাইছি, এটা যদি একজন শুনে সে যদি বুঝতে না পারে সে কী বললো, তাহলে সেই বলাকে আমি বলা বলবো না বা কথন বলবো না। আমি যা জিনিসটা বলতে চাইছি ওইটা যদি আরেকজন খুব ভালো করে বুঝতে পারে, আমি যেটা এক্সিটিস বলতে চাইছি এটা যদি ফুটিয়ে উঠে বা এই জিনিসটা যদি অন্য কেউ স্পষ্টভাবে বুঝতে পারে, সেটা হচ্ছে দক্ষতা। যেমন এই যে আমি ক্লাস নিচ্ছি, আমি কিন্তু কথা বলছি, আপনারা যদি আমার কথাটা বুঝতে পারেন ভালো করে, তাহলে এটাকে আপনাদের লিসিং স্কিলটা হয়েছে, আপনাদের শ্রবণ দক্ষতা হয়েছে, এবং আমি যে বলছি আমার কথন দক্ষতা হয়েছে। এবার আপনারা বলুন, এতক্ষণ যে আপনারা ক্লাস করছি, আপনাদের কার কোন স্কিলটা ডেভেলপ হয়েছে? আপনাদের লিসেনিং স্কিলটা হয়েছে কিনা না? ইয়েস অর নো আপনারা কমেন্ট বক্সে পিন করুন যে স্যার লিসেনিং স্কিল হয়েছে, এতটুকু আপনারা কমেন্ট বক্সে অলরেডি পিন করুন যদি বুঝতে পারেন যে লিসেনিং স্কিল হয়েছে। আর আপনারা যদি বলেন যে লিসেনিং স্কিল হয়েছে আপনাদের, তো আমি বুঝতে পারবো যে আমার এই যে কথা বলার দক্ষতা বা বক্তৃতা দক্ষতা বা স্পিকিং স্কিল আমার হয়েছে, আমি আপনাদের বোঝাতে পারছি। ঠিক আছে, তো এই অনুশীলনটা করতে গেলে কি করতে হবে? বক্তৃতা দক্ষতা ছাত্রদের মধ্যে ডেভেলপ করতে গেলে কি করতে হবে স্যার? নিয়মিত কথা বলার অনুশীলন করতে হবে। ছাত্ররা যাতে নিয়মিত কথা বলতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে। আয়নার সামনে বক্তৃতা চর্চা করতে পারেন কনফিডেন্স বৃদ্ধির জন্য, আবৃত্তি বা প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে পারেন, এবং দলগত আলোচনা মোস্ট ইম্পর্টেন্ট করতেই হবে। সবার সঙ্গে যদি দলগতভাবে যদি আমরা আলোচনা না করি তাহলে কিন্তু হচ্ছে না স্যার। তারপর হচ্ছে পঠন কিন্তু অনেক সব থেকে, যদি আমি বলি, পঠনটা হচ্ছে এটার মধ্যে সবচেয়ে বড় পার্ট। লিসেনিং সম্বন্ধে আমাদের জানতে হবে, স্পিকিং সম্বন্ধে জানতে হবে, আরও ডিটেলসে ক্লাস দেবো পরবর্তী সময়ে। পঠনের পুরো ডিটেলস একটা ক্লাস আসবে, লিসেনিংয়ের একটা আসবে, স্পিকিংয়ের আসবে, প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আসবে। কিন্তু পঠনের ক্লাসটা কিন্তু অনেক দীর্ঘ হবে, কারণ পঠনের অনেকগুলো প্রকার আছে, রিডিংয়ের অনেকগুলো প্রকার আছে। এবং আমি আপনাদের জানিয়ে রাখি যে আমাদের সহজগুরু অ্যাপ রয়েছে, আপনারা হয়তো জানেন। আমাদের সহজগুরু অ্যাপে কিন্তু আমরা এই বাংলা ভাষার কমপ্লিট কোর্স কভার করছি। আপনাদের বাংলা ভাষার অ্যাকর্ডিং টু সিলেবাস আমরা 100% কোর্স আমাদের রয়েছে অ্যাভেলেবল। আপনারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা খুব তাড়াতাড়ি ডাউনলোড করে নিন। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সহজগুরু, সঙ্গে সঙ্গে একটা অ্যাপ চলে আসবে। আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে একদম আপনারা দেখবেন একদম স্বল্প ফি, খুব কম ফির মাধ্যমে আপনারা এখানে অ্যাডমিশন নিতে পারবেন, এবং আপনাদের বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স এখানে প্রোভাইড করা হবে। অলরেডি হচ্ছে, আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে। আপনারা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান, লেট করবেন না, কারণ অনেক ক্লাস অলরেডি হয়ে গেছে, নোটসও অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। আপনারা এই যেগুলো হয়ে গেছে এগুলো আপনারা অ্যাজ এ রেকর্ডেড ফর্মে আপনারা দেখতে পাবেন। আর যে ক্লাসগুলো আসবে আপনারা নোটিফিকেশন অ্যাডমিশন নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেতে থাকবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। তো দেরি নেই ভাই, খুব তাড়াতাড়ি আপনারা সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে আমাদের কোর্সে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আচ্ছা, এবার স্যার প্রথম দক্ষতাটা কি বললেন না? ইয়েস, প্রথম দক্ষতাটা মানে কোনো একটা জায়গায় কোনো কিছু লেখা আছে, ধরে নিন এখানে একটা জিনিস লেখা আছে, এই জিনিসটা আমাকে পড়তে হবে। শুধু পড়লেই কি পড়া না স্যার? পড়লেই পড়া না, রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। হোয়াট ইজ রিডিং স্যার? রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, ওই জিনিসটা পড়ে আমাকে বুঝতে হবে, ওই জিনিসটা পড়ে আমাকে বুঝতে হবে যে আমি ঠিক বুঝতে পারছি কিনা। অর্থাৎ যেখানে লেখা আছে লেখাটাকে পড়ে আমাকে বুঝতে হবে যে এখানে আসলে কী লেখা আছে। যদি আমি বুঝতে পারি, এই লেখাটা পড়ে আমি যদি বুঝতে পারি, তাহলে আমার পঠন দক্ষতা হয়েছে। ফর এক্সাম্পল, একটা রাস্তার ধারে একটা বড় স্কুলের বাউন্ডারির দেওয়াল, ধরে নিই এটা একটা স্কুল, হ্যাঁ এটা হচ্ছে স্কুল একটা বাউন্ডারি। তো এই বাউন্ডারি এই দেওয়ালে লেখা ছিল নো পার্কিং, ফাইন 500। আমি পড়লাম, এখানে লেখা ছিল নো পার্কিং, ফাইন 500। ঠিক আছে, আমি এটা পড়লাম, পরে আমি এখানে আমার বাইকটা রেখে চলে গেলাম।
তার মানে এই যে আমি পড়লাম, আমি কি তার অর্থ বুঝেছি? আমি অর্থ বুঝিনি। যদি আমি এটার অর্থ কি, যে এখানে নো পার্কিং মানে এখানে গাড়ি রাখা যাবে না, যদি রাখি তাহলে 500 টাকা ফাইন দিতে হবে। ঠিক আছে, আমি তো বুঝিনি। যদি বুঝতাম তাহলে কি 500 টাকা দেওয়ার জন্য কি আমি এখানে গাড়ি রাখতাম? মোটেই না। তো আমি জিনিসটা বুঝিনি, যার কারণে বাইক রেখেছি। তো এই ধরনের যে কোনো লেখা যেখানে থাকবে, ওই লেখাটা পড়ে আমি যদি বুঝতে পারি তাহলে ভেবে নেব যে আমার পঠন দক্ষতা হয়েছে। আর যদি বুঝতে পারি না তাহলে ভেবে নেবেন যে পঠন দক্ষতা এখনও হয়নি। লিখিত ভাষা পড়ে তার অর্থ এবং ভাব অনুধাবন করার ক্ষমতা। যে লিখিত ভাষা আছে ওই লিখিত ভাষাটা পড়ে তার অর্থ এবং তার ভাব অনুধাবন করতে হবে আমাদের। পড়ার অনেক ধরনের পঠন আছে, এই নিয়ে আমি পরবর্তী সময়ে আলোচনা করব আপনাদের। নীরব পঠন আছে, সরব পঠন আছে, তারপর স্কিমিং আছে, স্ক্যানিং আছে, ইন্টেনসিভ আছে, এক্সটেন্সিভ আছে, বিভিন্ন ধরন আছে। আমি পরবর্তী ক্লাসে পুরোটা ডিসকাস করব। স্যার এটা কেন গুরুত্বপূর্ণ পঠন দক্ষতাটা? এটা জ্ঞান বৃদ্ধি পায়, ভাষার গঠন শেখা যায় এবং কল্পনা শক্তি এবং চিন্তা শক্তি বিকশিত হয়। এটা কী হবে, আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, ভাষার গঠন শেখা যাবে এবং কল্পনা শক্তি এবং চিন্তা শক্তির বিকশিত হবে। মূল বৈশিষ্ট্য স্যার, শুদ্ধ এবং সাবলীল পাঠ। শুদ্ধ এবং সাবলীলভাবে পড়তে হবে, দ্রুত পড়ার ক্ষমতাটা রাখতে হবে, অর্থাৎ পড়ার একটা সিকোয়েন্স রাখতে হবে। ঠিক আছে, একদম মানে আটকে 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 পড়লে চলবে না। বিরাম চিহ্নের সঠিক ব্যবহার করতে হবে পড়ার সময়, যে কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় কমা আছে, দাড়িতে কত সময় থামতে হয়, কমাতে কত সময় থামতে হয়, এই জিনিসগুলো আমাদেরকে একটু ভালো করে নজর রাখতে হবে। এবং পাঠের প্রতি আগ্রহ থাকতে হবে, যে জিনিসটা পড়বো তার প্রতি ইন্টারেস্ট থাকতে লাগবে, তাই না? যদি ইন্টারেস্ট বা মনোযোগ না থাকে, জবরদস্তি পড়ি, তাহলে কি হবে? হবে না। স্যার এটা অনুশীলন পদ্ধতি কী হবে? নিয়মিত বই এবং সংবাদপত্র পড়া। আমাদের নিয়মিত বই এবং সংবাদপত্র পড়তে হবে। পাঠের পরে প্রশ্ন উত্তর করতে হবে। যদি পাঠের পরে প্রশ্ন উত্তর না করি তাহলে হচ্ছে না স্যার। শব্দের অর্থ শেখা, আমরা শব্দের অর্থগুলো আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। দ্রুত পাঠের অনুশীলন করতে হবে, পাঠ যেগুলো থাকবে এগুলো খুব ভালো করে আমাদের অনুশীলন করতে হবে। লিখন দক্ষতা। লিখন দক্ষতা কি? যে কোনো কথা আমরা আমাদের মনের ভাবটা আমরা প্রকাশ করতে চাই, যে কোনো কথাটা আমরা মনের ভাব এই কথায় আপনাদের একটা কথা বলে রাখি, কোথাও খালি স্পেস আছে কিনা না একটু দেখে নিই। এটাকে যদি আমি হোয়াইট করি বা ইয়েলো করি, 1 মিনিট, যদি আমি এটাকে ইয়েলো করি, ইয়েস। আচ্ছা, এটা একটা ব্ল্যাঙ্ক পেজ আমি নিলাম। এখানে দেখুন ভাষাগত দক্ষতা আমি আগে বলেছিলাম লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, এটা মনে রাখবেন। লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, অর্থাৎ শ্রবণ, কথন, পঠন এবং লিখন। এটাকে কিন্তু আরও দুটা ভাগে ভাগ করা যায়। এটাকে আরও দুটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিসেপটিভ স্কিল আর একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ স্কিল মানে গ্রহণমূলক দক্ষতা, আর প্রোডাক্টিভ মানে হচ্ছে উৎপাদনমূলক দক্ষতা বা উৎপাদনমূলক দক্ষতাকে উৎপাদন, ইয়েস উৎপাদন, উৎপাদন বানানটা মিস্টেক হয়ে গেছে ভাই, উৎপাদনমূলক দক্ষতা। আর উৎপাদনমূলক দক্ষতার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলতে পারি প্রকাশমূলক দক্ষতা। কি বলতে পারি স্যার? আমরা বলতে পারি প্রকাশমূলক দক্ষতা। ক্লিয়ার? আচ্ছা স্যার, গ্রহণমূলক দক্ষতা। আচ্ছা, যখন আমরা কিছু শুনি, এই 4টা দক্ষতা আমরা তো বুঝলাম, শ্রবণ, কথন এবং পঠন এবং লিখন। আচ্ছা, লিখনটা আমরা আবার বুঝবো, তার আগে একটু বলে রাখি। আমরা কি করলাম, যেমন এখানে বলেছে আর দুটা, এই 4টাকে দুটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে রিসেপটিভ স্কিল, একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ মানে যেটা দিকে আমরা গ্রহণ করি। আচ্ছা, আমরা যখন কোনো কিছু শুনি তখন সেটা আমরা নিশ্চয় গ্রহণ করি, শুনলে আমরা গ্রহণ করি না। তো তার মানে লিসেনিংটা হয়ে যাবে স্যার আমাদের রিসেপটিভ স্কিল। যখন আমরা কোনো কিছু পড়ব তখন আমরা জ্ঞান আহরণ করব বা জ্ঞান সংগ্রহ করব, দ্যাট ইজ কল রিডিং। ঠিক আছে? আবার প্রোডাক্টিভ স্কিলের মধ্যে আমাদের কি, যখন আমরা কিছু কথা বলবো তো কথা বলার মাধ্যমে আমরা কি করি, আমাদের মনের ভাব প্রকাশ করি। আর কিছু কিছু কথা আছে যেগুলো মুখে বলা যায় না, সেগুলো আমরা লিখিত আকারে প্রকাশ করি। কিছু কিছু কথা আছে আমরা বললাম আর কি, যেমন একটা বই, একজন কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কবে মারা গেছিলেন, তার অনেক কিছু লেখা পড়া বই এখন আমরা পড়ি। তার যে মনের ভাবগুলা তিনি আমাদের সবার কাছে ব্যক্ত করতে চাইছিলেন, তিনি তার মনের ভাব প্রকাশ করে গিয়েছিলেন, সেটা আমরা বইয়ের মাধ্যমে পড়ছি। এখন তিনি তো এখনও বলতে পারবেন না আমাকে, তিনি তো এখনও নেই, কিন্তু উনি যে বইটা লিখে গেছিলেন সেই ওনার বইয়ের কথাগুলা
অর্থাৎ ওনার মনের কথাগুলো বইয়ের মাধ্যমে আমি বুঝতে পারছি। তো একটা কথা মনে রাখবো, এখানে এই লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, শ্রবণ, কথন, পঠন, লিখন 4টা দক্ষতা। এর মধ্যে শ্রবণ এবং পঠন হচ্ছে গ্রহণমূলক দক্ষতা, আর কথন এবং লিখন হচ্ছে উৎপাদনমূলক এবং প্রকাশমূলক দক্ষতা। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ক্লিয়ার স্যার? এবার আমরা দেখি একটু আমরা কোথায় ছিলাম। আমরা লিখন দক্ষতায় ছিলাম। নিজের ভাবনা, অভিজ্ঞতা এবং অনুভূতি লিখিতভাবে সঠিকভাবে প্রকাশ করার ক্ষমতা। লিখন মানে কি, যে বললাম আমাদের নিজের ভাবনা, নিজের অভিজ্ঞতা, নিজের অনুভূতি সবগুলা যেন আমরা সঠিকভাবে লিখিতভাবে আমরা যাতে প্রকাশ করতে পারি। এটি কেন গুরুত্বপূর্ণ স্যার? সৃজনশীল চিন্তার বিকাশ ঘটায়। এটা কী করবে? আমাদের সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাবে, ভাষা চর্চা উন্নত করবে এবং পরীক্ষায় ভালো ফল আনতে আমাদের সাহায্য করবে। যদি লিখন দক্ষতা যদি ভালো হয় তাহলে আমরা সৃজনশীল পরীক্ষার বিকাশ করতে পারি, ভাষার চর্চা উন্নত করতে পারি, আর পরীক্ষার ফলটা আমরা কেটে দেবো। এটা প্যাডাগজির ভাষায় আপাতত হচ্ছে না। সৃজনশীল চিন্তার বিকাশ হবে, ভাষা চর্চা উন্নত হবে এবং অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে। ক্লিয়ার? শুদ্ধ বানান থাকতে হবে, সঠিক ব্যাকরণ থাকতে হবে, সুন্দর হাতের লেখার আবার বৈশিষ্ট্য আছে, কিন্তু এগুলো যখন লিখনের ক্লাস দেব তখন আলোচনা করব আমরা। সুসংগঠিত ভাব প্রকাশ বা সৃজনশীলতা থাকতে হবে। নিয়মিত ডায়েরি ও রচনা লিখতে হবে, তখন আমাদের লিখন দক্ষতা বৃদ্ধি হবে। বানান চর্চা এবং অনুচ্ছেদ লিখতে হবে, তখন লিখন দক্ষতা বৃদ্ধি হবে। শিক্ষকের সংশোধনটা অনুসরণ করতে হবে, শিক্ষক যেটা সংশোধন করে দেবেন এটাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। আরও বেশ কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা লিখন দক্ষতাকে আমরা কী করতে পারি, ঠিক করতে পারি। এই দেখুন, যে জিনিসটা আমি একটু আগে আবার আপনাদের বলেছিলাম, এই যে লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, এই 4টাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রিসেপটিভ, একটা হচ্ছে এক্সপ্রেসিভ। প্রোডাক্টিভকে কিন্তু আবার এক্সপ্রেসিভ নামেও কিন্তু জানা যায়। আগে বলেছিলাম প্রোডাক্টিভ স্কিল, একই ব্যাপার। প্রোডাক্টিভ মানে উৎপাদনমূলক দক্ষতা আর এক্সপ্রেসিভ মানে প্রকাশমূলক দক্ষতা। তো শ্রবণ এবং পঠন হচ্ছে গ্রহণমূলক দক্ষতা, সেটা জ্ঞান অর্জনের সঙ্গে সম্পর্কিত। ভাব প্রকাশের সঙ্গে সম্পর্কিত হচ্ছে বক্তৃতা এবং লিখন, অর্থাৎ স্পিকিং এবং রাইটিং। মনে থাকবে, কথন এবং লিখন হচ্ছে প্রোডাক্টিভ স্কিল বা এক্সপ্রেসিভ স্কিল, আর লিসেনিং এবং রিডিং হবে আমাদের রিসেপটিভ স্কিল। এতটুকু জানলে হবে। লিসেনিং কি? লিসেনিং হচ্ছে আগে শুনে শুনে অর্জিত হয়, আর পঠন যেটা পড়ে জ্ঞান অর্জিত হয়, আর বক্তৃতা কি? পরে বলার মাধ্যমে তা প্রকাশ করা যায়। আমি কথা বলে আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি, বা আমার লেখার মাধ্যমে আমি প্রকাশ করতে পারি। ক্লিয়ার? এই ব্যাপার। ভাষাগত দক্ষতা শেখার লক্ষ্য যদি আমরা দেখি, এখানে দেখুন সঠিক ভাষা ব্যবহার করতে হবে। সঠিক ভাষা যদি ব্যবহার করি তাহলে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি হবে, যার ফলে চিন্তা এবং সৃজনশীলতার বিকাশ ঘটবে, এবং সর্বশেষে এই সবগুলো যদি একসঙ্গে কম্বিনেশন হয় তাহলে সামাজিক এবং সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি পাবে। এই 4টেই মূলত ভাষাগত দক্ষতা শিক্ষার মূল অবজেক্টিভস বা লক্ষ্য আমরা বলতে পারি। অবজেক্টিভস বোঝা গেল স্যার? ক্লিয়ার? এই ছোটো ছোটো পয়েন্ট থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, তাই আপনারা মনে রাখবেন। এই ক্ষেত্রে শিক্ষকের ভূমিকাটা কী? এই ক্ষেত্রে শিক্ষকের ভূমিকাটা কি আমরা যদি দেখি, ভাষাগত দক্ষতা ভাষা শিক্ষার একটা মূল ভিত্তি। ভাষাগত দক্ষতা হচ্ছে ভাষা শিক্ষার একটা মূল বেস। আমরা কোথায় ছিলাম? আচ্ছা, এখানে ছিলাম স্যার। শিক্ষকের ভূমিকাতে আমরা ছিলাম। 1 মিনিট। আনন্দময় পরিবেশ সৃষ্টি করা এবং অডিও ভিডিও উপকরণ ব্যবহার করা। ক্লাসরুমে আমরা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি যাতে করে শিশুরা তাদের মধ্যে ভাষাগত দক্ষতাগুলো বিকশিত হতে পারে। আমরা গঠনমূলক প্রতিক্রিয়া দেখাতে পারি, অর্থাৎ ভুল সংশোধনে সহানুভূতিশীল হওয়া। কেউ যে ছাত্র ভুল করে তখন তাকে বড় জোরে কোনো শাসন না করা বা কোনো কঠোর গালিগালাজ না করা, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। সুযোগ তৈরি করে দিতে হবে শিক্ষার্থীদের কথা বলার এবং নিয়মিত অনুশীলনের একটা ব্যবহার তাদেরকে ব্যবস্থা করে দিতে হবে যাতে তারা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারে। ক্লিয়ার স্যার? উপসংহারে যদি দেখি, ভাষাগত দক্ষতা হচ্ছে ভাষা শিক্ষার একটা মূল বেস। ক্লিয়ার? শ্রবণ, কথন, পঠন এবং লিখন, এই 4টি দক্ষতার সঠিক বিকাশের মাধ্যমেই একজন শিক্ষার্থী ভাষায় পূর্ণাঙ্গ পারদর্শী হয়ে ওঠে। এই 4টা থেকে একটা যদি সে কম পারদর্শী হয় তাহলে সে কিন্তু ভাষা শিক্ষায়
পারদর্শী হয়ে উঠবে না। ভাষা শিক্ষায় পারদর্শী হতে গেলে তার যেমন শ্রবণের দরকার, তেমন কথনের দরকার, কথন মানে বক্তৃতা, তেমন পঠনের দরকার, তেমনি লিখনের দরকার। এবং এই চারটি একে অপরের সঙ্গে কানেক্টেড। একীকরণ পদ্ধতিতে চারটা চলবে সম্পৃক্ত অবস্থায়, কাউকে ছেড়ে কেউ চলবে না। ক্লিয়ার? কোনো একটি স্তম্ভ দুর্বল হয়ে পড়ে কাঠামোটি ভেঙে যায়। এই যে স্তম্ভটা দেওয়া আছে দেখুন, 3টা স্তম্ভ, এই স্তম্ভটা যদি দুর্বল হয়ে যায় তাহলে উপরের এই বলটা কিন্তু ভেঙে পড়ে যাবে। তাই ভাষা শিক্ষার এই যে 4টা পাও দেওয়া আছে, 1টা 2টা 3টা এবং বিপরীত দিকে একটা পাও আছে, আমরা দেখতে পাচ্ছি না। এই 4টা পাও দেওয়া আছে, ভাষা শিক্ষার 4টা পাও, 1 2 3 এবং বিপরীত দিকে একটা আছে যেটা দেখতে পাচ্ছি না। এই 4টা দক্ষতার সমান গুরুত্ব রয়েছে এবং সম্মিলিত চর্চা নিশ্চিত করতে হবে। 4টার মধ্যে একটাই যদি একটু নষ্ট হয়ে যায় বা বেঁকা হয়ে ভেঙে যায় তাহলে এটা কিন্তু এদিকে চলে আসবে। ঠিক আছে? তো এই চিত্র দ্বারা আমরা বুঝতে পারি যে 4টা পিলারে কিন্তু খুব আমাদের শক্ত আর রাখতে হবে। ক্লিয়ার স্যার? তো এই ছিল ভাষাগত দক্ষতার একটা বেসিক আইডিওলজি, বেসিক আইডিয়া। পরবর্তীতে আমরা আপনাদের জন্য আমাদের পেইড গ্রুপে আমরা নিয়ে আসবো এই প্রত্যেকটার পুরো আলাদা আলাদা কনসেপ্ট আপনারা পেয়ে যাবেন এমসিকিউ সহ। আপনারা সবাই জানেন যে আমাদের পেইড ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে এখনই সহজগুরু আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে। সহজগুরু অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনারা আপনাদের কোর্স পেয়ে যাবেন এবং এই কোর্সে আপনারা এনরোল হয়ে যান খুব তাড়াতাড়ি। এই কোর্সে আপনাদের কমপ্লিট কোর্স, বাংলার যেটা কোর্স রয়েছে বাংলা সম্পূর্ণ কোর্স আপনারা পেয়ে যাবেন। সঙ্গে থাকবে ডিজিটাল পিডিএফ নোটস, যেগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন না কিন্তু আপনারা পড়তে পারবেন। ঠিক আছে? আপনারা প্রত্যেকটা নোটস আপনারা স্টাডি করতে পারবেন, ভ্যালুয়েবল নোটস থাকছে। তাছাড়া মক টেস্ট, পর্যাপ্ত পরিমাণ মক টেস্ট দেওয়া হচ্ছে এবং প্র্যাকটিস সেট থাকবে এবং সঙ্গে থাকবে ডাউট সেট। ডাউট সেশন আমরা রাখবো। দেরি কিসের? খুব তাড়াতাড়ি আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিন এবং ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় বা আমাদের কোর্স সম্বন্ধে যদি আরও বিস্তারিত কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন, আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।